উপন্যাস অন্তরাত্মা সিজন 2 লিখেছেন আফরিন শিকদার। পর্ব সংখ্যা 13। আজ সন্ধ্যার দিকে তেমন শীত নেই। বিকেলে কড়া রোদে কনকনে শীত কিছুটা লাঘব হয়েছে। স্নেহার মন মেজাজও আগের তুলনায় বেশ ভালো। আজ বড্ড শান্তি পাচ্ছে সে। আখিল ভাইয়ের যত্ন আগলে নেওয়া স্মৃতিপটে ধরা দিলেই স্নেহার মন উল্লাসে ফেটে পড়ে। পরনে সাদা কালো পাকিস্তানি থ্রি পিস, চোখে গাঢ় করে কাজল দিয়ে স্নেহা আয়নার দিকে তাকায়। নাকে ডায়মন্ডের নোজপিন ঝলঝল করছে। স্নেহা বিড়বিড় করে গান গায়। হাত খালি গলা খালি, কণার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা, কন্যা কল ভুল। পিছন থেকে তৎক্ষণাৎ গলা খাকারি দিই ময়না। স্নেহার কণ্ঠস্বর থেমে যায়। ঘাড় ঘুরিয়ে তাকাই ময়নার দিকে। ভ্রু নাচিয়ে বলে, কিরে কি হয়েছে? ওভাবে তাকিয়ে আছিস কেন? ময়না বিছানা থেকে উঠে আসে স্নেহার পাশে। ঠোঁট টিপে হাসে। স্নেহা গাল ফুলিয়ে বলে, হাসছিস কেন? বল কি হয়েছে? ময়না নিরেট গলায় বলে, ইদানিং তোমার মনটা একটু বেশিই ভালো থাকে। দিনে কতবার নিজেকে আয়নায় দেখো। আগে কখনো তোমায় সাজতেও দেখি নাই। এখন সবসময় সেজে থাকো। তোমার কি হয়েছে বুবু? প্রেমে টেমে পড়ছো নাকি? স্নেহা থমথম খায়। আমতা আমতা করে বলে, সাজলাম বুঝি? একটু চোখে কাজল দিলেই সাজা হয়ে যায়। একটু পরিপাটি হয়ে থাকবো না? আর প্রেম এসব কি রে মইনা? বড্ড পাকা হয়ে গেছিস আজকাল। সে তুমি যাই বলো, তোমাকে দেখে আমার সেটাই মনে হয়। বলো না বুবু, আমাদের দুলাভাইটাকে, সে রাজকুমারকে একটু দেখাও আমায়। স্নেহা হাত তুলে আলতো থাপড় দেয় ময়নার পিঠে। গাল ফুলিয়ে বলে, একদম ভালো হবে না। এসব কি কথা? বড় বোনকে কেউ এসব বলে? তুইও লাজুকের মতো হয়ে যাচ্ছিস আজকাল। ময়না ফিক করে হেসে বলে, ঠিক আছে, বলবে না যখন বলো না। আমি কে বলো? কেন আমায় বলবে তোমার মনের কথা? ময়না অভিমান করা ভঙ্গ করে। স্নেহা ব্যস্ত গলায় বলে, তুই কে মানে? তুই আমাদের আরেকটা বোন। বিশ্বাস কর, ওভাবে কিচ্ছু হয়নি। হলে তো তোকে বলবো। তা কিভাবে হয়েছে শুনি? স্নেহের ঠোঁট কাঁপে। লজ্জায় মাথা নুইয়ে নেই। ময়না ভ্রু নাচিয়ে বলে, তুমি কাউকে পছন্দ করো বুবু? স্নেহা হাসুচোখ মাথা নাড়ে। ময়নার চোখ মুখ চকচকে হয়ে ওঠে। ব্যস্ত গলায় বলে, কে সে বলো? আছে কেউ, তবে আমি তাকে পছন্দ করলেও সে আমায় পছন্দ করে না রে। এ, বললেই হলো? আমার এত সুন্দরী বুবুকে পছন্দ করে না এমন পুরুষ আছে নাকি? তুমি দেখে নিও। বুবু, একদিন সে তোমাকে নিজের করে নিতে তোমার পিছু পিছু ঘুরবে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। স্নেহা মনে মনে তাচ্ছিলের হাসি হাসে। বিড়বিড় করে বলে, সেটা কোনোদিন সম্ভব নয় রে ময়না। সে যে অন্য কারো হয়ে গেছে। অন্য কারো সম্পত্তি স্নেহের হবে কি করে? ময়না আলতো ধাক্কা দিতেই স্নেহা নড়ে চড়ে ওঠে। সমিত ফিরতেই নিজেকে ধাতস্থ করে ব্যস্ত গলায় বলে, বল। কি ভাবছো বলো তো? স্নেহা কিছু বলার জন্য মুখ খুলতে গেলেই কলিং বেল বেজে ওঠে। দুজনের চোখ চলেছে মেন ডোরের দিকে। ময়না ব্যস্ত গলায় বলে, এই ভোর সন্ধ্যায় কে আসলো বলো তো? গিয়ে দেখ। ময়না উঠে দাঁড়ায়। এগিয়ে যায় সদর দরজার দিকে। দরজা খুলে দিতেই দৃশ্যমান হয় সাইমের হাস্যোজ্জ্বল মুখখানা। সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে নেয় ময়না। সাইম মৃদু শুধায়, স্নেহা কোথায়? রুমে। সাইম হাতে ব্যাগগুলা ময়নার হাতে ধরিয়ে দিয়ে বলে, এতে পিঠা আর রাতের খাবার আছে। বড় আম্মু পাঠিয়েছে তোদের জন্য। ময়না ব্যাগগুলো হাতে নিয়ে তৎক্ষণাৎ সরে আসে। সাইম ময়নার পানে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। স্নেহা ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে। সাইমকে দেখে উৎফুল্ল গলায় বলে, ভাইজান তুমি? বড় আম্মা খাবার পাঠালো, দিতে আসলাম। ভালো আছিস তো? হুম, আমি ভালো আছি। তুমি ভালো আছো? সাইম হাসসূচক মাথা নেড়ে বলে, একটু পানি খাবো। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসছি। তোকে যেতে হবে না, তুই বস, আমি রান্নাঘরে গিয়ে খেয়ে আসছি। ঠিক আছে ভাইজান। সাইম এগিয়ে যায় রান্নাঘরের দিকে। ময়না খাবারগুলো নিচে নামিয়ে বাটিতে ঢেলে রাখছিল। সাইমকে রান্নাঘরে যেতে দেখে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। সাইম ময়নার এমন নার্ভাসনেসে বড্ড মজা পায়। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ডক করে খেয়ে নেয়। ফের ময়নার মুখোমুখি হয়ে হাঁটু গেড়ে বসে। গলা খাকারি দিতেই ময়না তাকায় সাইমের পানে। সাইম ডান হাত এগিয়ে দিয়ে বলে, আমার বিপি ঠিক আছে কিনা দেখতো ময়না। ময়না পড়ে বড্ড বিপাকে। লক্ষ্মী মেয়ের মতো মাথা নেড়ে সাইমের হাতে আলতোভাবে ধরে। মৃদু স্বরে বলে, ঠিক আছে ভাইজান। আর হার্টবিট, ওটাও চেক করে দেখ। ময়না শুকনো টুক গিলে কাঁপা কাঁপা হাত রাখে সাইমের বুকে। বুকে হাত রাখতেই সাইমের হার্ট আরো জোরে বিট করে। সাইম আলতো হাত রাখে ময়নার হাতের উপর, ফিসফিসিয়ে বলে, দেখেছিস ময়না, আমি অসুস্থ। আমাকে প্লিজ সুস্থ কর তুই। ওষুধ দে আমায়। ময়না চট করে নিজের হাত ছড়িয়ে নেয়। মাথা নোয়াই ফ্লোরের দিকে। স্যাম দুহাত দ্বারা ময়নার কাঁধ শক্ত করে চেপে ধরে। আমাকে বাঁচাবি না তুই ময়না? আমি পারবো না ভাইজান।
আপনি যেটা চান সেটা আমার পক্ষে কখনো সম্ভব নয়। সব সম্ভব ময়না। তুই শুধু একবার আমার হ, বাকি সব আমি মানিয়ে নিব। ময়না জবাব দেয় না, থ হয়ে দাঁড়িয়ে থাকে। সাইম আরেকটু এগিয়ে যেতেই কলিং বেল বেজে ওঠে। দুজনেই থেমে যায় এবার। স্নেহা বসার ঘরের সোফার এলোমেলো পিলোগুলো সাজিয়ে রাখছিল। কলিং বেলের আওয়াজ কানে যেতেই ছুটে যাই দরজার পাশে। আলতো হাতে দরজা খুলে দিতেই রুমের ভিতরে হুড়মুড়িয়ে ঢুকে রবিন আর মুফাজ্জের দলের লোক। স্নেহা ব্যস্ত গলায় বলে, আপনারা আপনারা এখানে কেন? কি চাই? রবিন রুম জুড়ে চোখ বুলিয়ে তাকায় স্নেহার দিকে। রাজভারী গলায় বলে, আরিশ কোথায়? ভাইজান, ভাইজান কোথায় সেটা আমরা কিভাবে জানবো? আপনি হয়তো ভুলে গেছেন ভাইজান আমাদের সাথে কোনো রকম কন্ট্রাক্ট রাখে না। ভাইজান তো থাকে আপনাদের সাথে। হ্যাঁ থাকতো, তবে ইদানিং বড্ড পাখা গজিয়েছে। রাত বেরাতে মেয়ে নিয়ে ফুর্তি করে বস্তিতে। মাদারচোদ সারাদিনেও খুঁজে পাচ্ছি না। নির্বাচনের আগে দলের নাম ডুবাতে বাইনচোদ এই সকল কাহিনী করছে। শালারে একবার শুধু হাতের কাছে পাই পুঁতে রেখে দিব। রবিনের অশ্লীল কথাগুলো স্নেহের গায়ে যেন আগুন ধরিয়ে দেয়। সর্বশরীর থরথর করে কাঁপছে তার। দাঁতে দাঁত চেপে শক্ত করে থাপ্পড় বসাই রবিনের গালে। হুঙ্কার ছেড়ে বলে, আমার ভাইজানকে নিয়ে আর একটা বাজে কথা উচ্চারণ করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রবিন থাপ্পড় খেয়ে থেমে থাকে না। চেপে ধরে স্নেহার চুলের মুঠি। ডান হাত দ্বারা গলা টিপে ধরে বলে, আমার গায়ে হাত তুললি তুই? রবিনের গায়ে? এর খেসারত তোকে দিতে হবে। রবিন শক্ত হাতে স্নেহার গালে গোটা চারেক থাপ্পড় বসায়। গলা টিপে ধরে দেওয়ালের দিকে এগিয়ে নিয়ে যাই। পিঠে প্রচণ্ড আঘাত পেয়ে স্নেহা আর্তনাদ করে ওঠে। স্নেহার আর্তনাদ পৌঁছে যায় সাইমের কানে। রান্নাঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে পৌঁছে এমন দৃশ্য দেখে চক্ষু দুই বড় বড় হয়ে যায়। হুঙ্কার ছেড়ে বলে, স্নেহাকে ছেড়ে দে রবিন, খোদার কসম মেরে ফেলবো তোকে। রবিন সাইমের দিকে তাকাতে স্নেহার গলা ছেড়ে দেয়। সবার পানে চেয়ে ইশারা করে বাইরে চলে যেতে। একে একে সবাই দৌড়ে বাইরে বেরিয়ে যায়। রবিনও দৌড়ে ছুটে যায় দরজার দিকে। সাইম পিছু নেই। দরজার কাছে যেতেই ময়না উচ্চস্বরে ডাকে। পিছু ঘুরতে আঁতকে ওঠে সাইম। স্নেহা ডলে পড়েছে মেঝেতে। সাইম আবার ফিরে আসে। স্নেহাকে টেনে তুলে সোফায় এনে শুইয়ে দেয়। ময়না দৌড়ে এক গ্লাস পানি এনে খাইয়ে দিয়ে স্নেহাকে। স্নেহা জোরে জোরে শ্বাস টেনে মৃদুস্বরে বলে, আমি ঠিক আছি, চিন্তা করো না তোমরা। ভাইজান প্লিজ সেজু ভাইয়াকে কল করে জানিয়ে দাও যেন সাবধানে থাকে। স্যাম হাসূচক মাথা দোলায়। সন্ধ্যায় মেহগনি বাগানে শুকনো পাতা গুছিয়ে তাতে আগুন জ্বালিয়েছে আরিশ। আগুনের চারিধারে সবাই বসে আগুন তাপায়। আরিশের গায়ে ছেঁড়া লাল জ্যাকেট। জ্যাকেটের টুপি মাথায় তুলে দিয়ে দুহাত বাড়ায় আগুনের দিকে। হাঁটু গেড়ে বসতি পকেটের ভাঙাচোরা ফোনখানা বেজে ওঠে। আরিশ ফোন বের করে হাতে নেই। ফোন স্ক্রিনে তাকাতেই সাইমের ছবি ভেসে ওঠে। লেখাপড়া না জানাই সবার ছবি দিয়ে নাম্বার সেভ করে রাখে সে। ফোন রিসিভ করে গম্ভীর স্বরে বলে, বল। সাইম একটু আগে ঘটে যাওয়া সবটা খুলে বলে আরিশকে। আরিশের চোখ দুটি অনলের নেই ধাউ ধাউ করে জ্বলে ওঠে। কপালে শুষ্ক ভাঁজ পড়ে গোটা কয়েক। রাগে থরথরে কাঁপে সর্বশরীর। রাগী স্বরে বলে, ফোন কাট। সাইম কল কাটতেই আরিশ দৌড়ে বেরিয়ে যায় বাগান থেকে। ফাহাদ ও থেমে থাকে না। পিছনেই আরিশের। বস্তির রাস্তা পেরিয়ে পা রাখে দুজন বড় সড়কে। ফাহাদ বারবার শোধে, কি হয়েছে? তবে আরিশ কোনো জবাব দেয় না। জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না যেন। দ্রুত রিকশা ডেকে রিকশায় চেপে বসে। ফাহাদও আর কোনো প্রশ্ন করে না। আরিশের পাশে উঠে বসে। রিকশা ছুটে চলে শহরের দিকে। মেন শহরের সোনাপট্টিতে রিকশা থামতেই আরিশ ব্যস্ত পায়ে নিচে নেমে দাঁড়ায়। শপিং মলের নিচের তলায় দাঁড়িয়ে রবিন কফি খাচ্ছিল। আরিশ সিংহের নিয়ে গিয়ে খাবলে ধরে রবিনের শার্টের কলার। দাঁতে দাঁত চেপে বলে, আমার বোনের গায়ে হাত তোলার সাহস তোকে কেডা দিল? খুব ভুল করেছিস মাদারচোদ। তোর হাত আমি রাখবো না। যে হাত দিয়ে আমার বোনের গায়ে আঘাত করেছিস সেই হাত আমি আজ ভেঙে টুকরো টুকরো করে দিব। রবিন নিজেকে ছাড়াতে চায়, তবে পারে না আরিশের শক্তির কাছে। আরিশ রবিনের পেটে হাঁটু তুলে আঘাত করে গোটা চারেক। ব্যথায় চোখ মুখ খিচে নেয় রবিন। আরিশ আবার পা তুলে আঘাত করে রবিনের বুক বরাবর। টান সামলাতে না পেরে রবিন ছুটে পড়ে রাস্তায়। আরিশ হাঁটু গেড়ে রবিনের বুকের উপর ওঠে। বুকে অগণিত ঘুষি দেয়। রবিনের আর্তনাদ ভেসে বেড়ায় পুরো মলের আনাচে কানাচে। লেডিস কর্নারে ড্রেস দেখছিল চারু। সাথে এসেছে সুলতান শিকদার আর মুনিয়া বেগম। বাইরে গোলযোগের আওয়াজ কানে যেতেই তারা বাইরে বেরিয়ে আসে। বাইরের দৃশ্য চোখে পড়তেই চারুর বুক কেঁপে ওঠে। আরিশ পাশে ফেলে রাখা ইট তুলে হাতে নেই। রবিন ডান হাত মেলে দিই রাস্তায়। ফের ইটের আঘাত তেঁতলে দিই। রবিনের হাতের তালু। রবিনের গগনবিদারী চিৎকার। সুলতান শিকদার এগিয়ে আসতে নিলে চারু ব্যস্ত গলায় বলে, তুমি যেও না বাবা। আমাকে যেতে দাও চারু। আমি বিচারক হয়ে অন্যায় নিজ চোখে দেখে এভাবে চুপ থাকতে পারি না। বাবা, আমরা যেটা চোখে দেখি সেটা সবসময় সত্যি হয় না।
সুলতান সিকদার তাকে মেয়ের পানে আপাদমস্তক পরখ করে বলে, পাগল হয়ে গেছো? মাথার তার ছিঁড়ে গেছে তোমার? কি বলতে চাচ্ছ? আমি চোখে ভুল দেখছি? ওই বখাটেটা এমপি সাহেবের ছেলের গায়ে হাত তুলছে না? না বাবা, আমি সেটা বলছি না। কেন মারছে সেটা তো আমরা জানি না। নিশ্চয়ই মার খাওয়ার মতো কিছু করেছে। সুলতান মেয়ের পানে কড়া চোখে তাকিয়ে চোখ তুলে আবার তাকায় স্ত্রীর পানে। মুনিয়া বেগম চোখের ইশারায় আশ্বস্ত করে। সুলতান শিকদার কড়া গলায় বলে, বখাটে কোথাকার, ওদের দেখলে মঞ্চে থাপড়ে গাল লাল করে দিতে। আরিস ততক্ষণে রবিনকে ছেড়ে উঠে দাঁড়িয়েছে। দলের ছেলেরা রবিনকে নিয়ে ছুটেছে হসপিটালে। আরিস ক্রমশ হাঁপায়। জোরে জোরে শ্বাস টেনে এগিয়ে যায় দোকানের দিকে। একটা সিগারেট হাতে তুলে দোকানের ঝুলানো লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে নেয়। ঠোঁটে চেপে ধরে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে। সুলতান শিকদার এগিয়ে এসে আরিসের দিকে কলার খাবলে ধরে বলে, তোকে পুলিশে দিব, বখাটে কোথাকার, কেন মারলি ওকে? আরিস তাকায় নিজ কলারের দিকে। ফের আলতো হাতে নিজেকে ছাড়িয়ে নেয়। হাত দেখিয়ে বলে, এদিক দিয়ে থানায় যাওয়ার রাস্তা। শুকনো হুমকি না দিয়ে যা করার কর গিয়ে যা। সুলতান রাগী স্বরে বলে, একদম তুই তুকারি করবি না, ভদ্রভাবে কথা বল। তুই কি আমার শ্বশুর হোস যে তোকে আদর করে কথা বলতে হবে? মটকা গরম আছে, দুই ঘা লাগিয়ে দিব কিন্তু। চোখের সামনে থেকে সর। যা, ফুট কইতাছি। রাগে জ্বলে ওঠে সুলতান শিকদারের সর্বশরীর। দুহাত দ্বারা আবারও খাবলে ধরে আরিসের কলার। আরিসও থেমে থাকে না, চড়া হয়ে সুলতান শিকদারের দিকে। ঘুষি তুলতেই সামনে এসে দাঁড়ায় চারুলতা, শক্ত হাতে থাপ্পড় দিয়ে বলে, তুই এটাই ডিজার্ভ করিস, বখাটে কোথাকার। আমার বাবার গায়ে হাত তোলার সাহস তোরে কে দিয়েছে? আরিস রাগে কাঁপে। মুনিয়া বেগম মেয়েকে টেনে নিয়ে যাই। সুলতান শিকদারের হাত চেপে ধরে গাড়ি তুলে বসিয়ে দেই। আরিস গালে হাত দিয়ে তাকিয়ে থাকে ওদের যাওয়ার পানে। দুপুর গড়িয়ে রাত নেমেছে। লাজুক সেই প্রাইভেট থেকে বাসায় ফিরে রুমে দরজা দিয়েছে। এখনো দরজা খুলেনি। সুমি মির্জা বারবার মেয়েকে ডেকেও বাইরে বের করতে পারেনি। এত সময় ঘুমাচ্ছে ভেবে সবাই চুপচাপ থাকলেও এখন আর চুপ থাকতে পারেনি। লাজুক এত সময় একা একা কখনোই ঘুমায় না। তাহলে আজ হঠাৎ কি হলো? প্রাইভেট থেকে আসার পরই মন মেজাজ ঠিক ছিল না। দরজার পাশে ভিড় জমায়। সুমি মির্জা দরজায় কড়া নেড়ে ডাকে, লাজুক আম্মা, দরজা খোলো। দেখো তোমার জন্য বিরিয়ানি করেছি, খাবে এসো। লাজুক তখনও সাড়া দেয় না। সুমি মির্জা শাড়ির আঁচলে মুখ চেপে কান্না করা শুরু করে। আখিল মাকে থামিয়ে বলে, কেঁদো না, ও হয়তো ঘুমাচ্ছে। সরে এসো, আমি দেখছি। সুমি ভেজা গলায় বলে, আমার মাইয়াডারে সবসময় আমি বকে, গালি দেই। মাইয়াডারে আমার রাগ কইরা কিছু কইরা বসলো না তো? উফ, কি সব বলো। লাজুকের কিচ্ছু হয়নি, তুমি এদিকে এসো, আমি দেখছি। সুমি মির্জা এগিয়ে আসতে আখিল দরজায় জোরে জোরে ধাক্কা দেয়। কনকনে শীতের মাঝে শাওয়ারের ঠান্ডা পানির নিচে বসে আছে লাজুক। বারবার স্মৃতি পড়ে ধরা দিচ্ছে ছোঁয়ার ওড়না দিয়ে আরহামের মুখ মুছিয়ে দেওয়ার ঘটনা। আরহাম ভাই কত হেসে হেসে কথা বলছিল ছোঁয়ার সাথে। আরহাম ভাইকে আগে কখনো এতটা হাসি খুশি দেখেনি লাজুক। তাহলে কি ছোঁয়াকে পছন্দ করে আরহাম? শুধুমাত্র ছোঁয়ার পড়াশোনায় ভালো, উচ্চশিক্ষিত বলে আরহাম ভাইকে পেয়ে যাবে সে? সেও তো ভালোবাসে আরহাম ভাইকে। আরহাম ভাইয়ের ভালোবাসা পেতে কত কি করে। কই, আরহাম ভাই তো তার সাথে কখনো হেসে হেসে কথা বলে না। লাজুকের সর্বশরীর লাল হয়ে আছে। ঠান্ডায় আষাঢ় হয়ে যায় গা। লাজুক জোরে জোরে শ্বাস টেনে জ্ঞান হারায়। এত সময় আখিল দরজা ধাক্কিয়ে কোনোভাবে লাজুকের সাড়া পায় না। অতিরিক্ত চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। আজ বাদে আর দুদিন আছে নির্বাচনের। এখন বাসায় থাকার সময় হয় না আরহামের। পার্টি অফিসে জরুরি মিটিং সেরে বাসায় ঢুকতে সবাইকে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে লাজুকের দরজার পাশে। অজানা ভয়ে আটকে ওঠে তার অন্তরাত্মা। মালিনী বেগম ঘাড় ঘুরিয়ে ছেলেকে দেখতে পেয়েই হাউমাউ করে কেঁদে ওঠে। দৌড়ে ছুটে আসে আরহামের দিকে। আতঙ্কে মুখ দিয়ে স্পষ্ট শব্দ বের হয় না। থেমে থেমে বলে, কি হয়েছে আম্মা? লাজুক, হ্যাঁ বলো কি হয়েছে? লাজুক দরজা খুলছে না ভাব। সেই বিকেলে দরজা দিয়ে কত করে ডাকছে সবাই, ও সাড়া দিচ্ছে না। আরহামের বুক কেঁপে উঠে শঙ্কিত গলায় বলে, কি বলছো? সরু তো, আমায় দেখতে দাও। আরহাম দ্রুত পায়ে এগিয়ে আসে দরজার পাশে। আখিলকে সরিয়ে দিয়ে জোরে জোরে দরজায় আঘাত করে গলা ছেড়ে ডাকে, লাজুক। লাজুক সাড়া দেয় না। আরহামের ডাকে এমন তো হওয়ার কথা নয়। আরহাম ডাকলে লাজুক সাড়া দেয় না, এমনটা কখনো হয়নি। আরহাম ঢোক গিলে ভাঙা গলায় বলে, সরে যাও সবাই, দরজা ভাঙবো আমি। আখিল গম্ভীর গলায় বলে, সরে যা এখান থেকে। যা করার আমি করব, আমার বোনের জন্য তোকে কিছু করতে হবে না। আহাদ মির্জা ছেলেকে থামিয়ে দিয়ে বলে, কি সব বলছো তুমি? এখন এই সংকটপূর্ণ সময় এমন ঝগড়া করতে মন চাই তোমার? আরহামও লাজুকের ভাই, ওকে ভাঙতে দাও দরজা। আখিল না চাইতেও সরে আসে দরজার উপাস থেকে। আরহাম পা তুলে সজোরে কয়েকবার আঘাত করে।
ওপাশের ছিটকিনি ভেঙে দরজা খুলে যায়। দরজা খুলতেই হুড়মুড়িয়ে সবাই ভিতরে প্রবেশ করে। আরহাম রুমের চারিদিকে চোখ বুলিয়ে ছুটে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের উঁকি দিতেই মৃদু চিৎকারে আওড়ায়। লাজুক! পিছন থেকে সুমি মেজে হাউমাউ করে কেঁদে ওঠে। আরহাম ব্যস্ত হাতে লাজুকের ভেজা নৃত্যস্বরের বুকে টেনে নেয়। ব্যস্ত হাতে লাজুককে পাজা কুলে তুলে রুমে নিয়ে আসে। বিছানায় শুইয়ে দিতেই ডান হাতের তালুতে মেলে যায় লাজুকের। তালুতে মেহেদি দিয়ে লেখা আরহাম ভাই। আরহাম সবার দিকে তাকিয়ে দ্রুত লাজুকের হাত মুঠি পাকিয়ে লেখা ডেকে দেয়। মালিনী বেগমের দিকে তাকিয়ে ব্যস্ত গলায় বলে, ওর পোশাক বদলে দাও আম্মা। চিত্রা আলমারি থেকে গরম জামা এনে সবাইকে বাইরে বের হতে দ্রুত পোশাক বদলে দেয়। কম্বল চেপে ধরে লাজুকের গায়ে। কম্বলের উষ্ণতার মাঝে আরহাম আগুনের ছেক দেয় লাজুকের হাতে পায়ে। দীর্ঘ সময় চেষ্টার পরে লাজুকের জ্ঞান ফেরে। স্বস্তির শ্বাস টানে যেন সবাই। আরহাম লাজুকের পাশে চেয়ার টেনে বসে মৃদু স্বরে বলে, এখন কেমন লাগছে লাজুক? লাজুক আরহামের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। এমন ব্যবহারে প্রচণ্ড ব্যথিত হয়ে আরহাম। লাজুক গম্ভীর গলায় বলে, আমার বই দাও চিত্রা বুবু, রাত হয়েছে, পড়তে বসবো। সুমি মির্জা মেয়ের মাথায় হাত বুলিয়ে ভেজা গলায় বলে, তোমার আজ পড়তে হবে না আম্মা, শরীর খারাপ তোমার, তুমি বিশ্রাম নেও। বিশ্রাম নেওয়ার সময় নেই আম্মা, 1 মাস পর আমার ফাইনাল পরীক্ষা। আমার বইগুলো দিয়ে তোমরা বাইরে যাও, আমি পড়তে বসবো। আরহাম কড়া গলায় বলে, সবাই বারণ করছে না পড়তে? পড়তে হবে না, বিশ্রাম নে। লাজুক কোনো জবাব দেয় না। শোয়া থেকে উঠে বসে, চোখ বন্ধ করে বলে, আমি বই দিতে বলেছি। চিত্রা ফুঁস করে শ্বাস ছেড়ে টেবিলের উপর থেকে লাজুকের বইগুলো এনে দেয়। লাজুকের শরীরের পরিস্থিতি বুঝে কিছু বলতে গেলে লাজুক থামিয়ে দেয়। ঠান্ডা স্বরে বলে, তোমরা এখন যাও বুবু, আমায় পড়তে দাও। কিছু খেয়ে নিবি, খাবার আনবো? এখন না, পরে খাবো। যাও তোমরা। সবাই ধীরে ধীরে বেরিয়ে যায় রুম থেকে। শুধু ভেতরে থাকে আরহাম। আরহাম রাগে ফুঁসফুস করছে। ভারী গলায় বলে, তেরামু কেন করছিস? বই রেখে বিশ্রাম নে। লাজুক মৃদু স্বরে বলে, সবাইকে বেরিয়ে যেতে বলেছি আমি। তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আমার পড়ায় ব্যাঘাত করছে ভাইজান। কি হয়েছে লাজুক, এমন কেন করছিস? কোনো কথা শুনছেন না? আমি বলছি না বেরিয়ে যেতে। আর আমার কথা বাড়ায় না। চেয়ার ফেলে দিয়ে উঠে দাঁড়াই। রাগে হিস হিসিয়ে বেরিয়ে যায় রুম থেকে। লাজুক বই নিচে নামিয়ে তাকিয়ে থাকে আরহামের যাওয়ার দিকে। লম্বা বিশিষ্ট চোখের পাপড়ি চাপটাতে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে বইয়ের পাতায়। ভোর হতেই লাজুকের আজ ঘুম ভেঙেছে। ফজরের নামাজ সেরে বই নিয়ে বসেছে। পড়াশোনায় তাকে যে করেই হোক ভালো করতে হবে। এসএসসিতে ভালো রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দিতে হবে। সুমি মির্জা মেয়ের এমন পরিবর্তনে বেশ খুশি হয়। সকাল থেকে মেয়ের পছন্দের খাবার রান্না করতে ব্যস্ত। সকাল ৮টা বাজতেই সে ব্যস্ত পায়ে মেয়ের রুমে প্রবেশ করে। লাজুকের পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলে, আমা চলো, খেয়ে কোচিংয়ে যাবে। লাজুক ঘাড় বাঁকিয়ে মায়ের পানে তাকায়। ঠোঁটের কোণায় কৃত্রিম হাসি রেখে বলে, তুমি যাও, এই অঙ্কটা করেই আসছি আমি। ঠিক আছে আম্মা, দেরি করো না যেন। লাজুক হাসূচক মাথা নেড়ে আবার অঙ্কে মনোযোগ দেয়। অঙ্ক কষে খাতাগুলি গুছিয়ে রাখে ব্যাগে। ফের বাইরে বের হয়। সিঁড়ির কাছাকাছি আসতেই মুখোমুখি হয় আরহামের। আরহামের লাজুকের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, শরীর কেমন এখন, ঠিক আছিস? লাজুক জবাব দেয় না। টু শব্দও করে না আরহামের সাথে। আরহাম লাজুকের এমন ব্যবহার মোটেই সহ্য করতে পারে না। কেমন অস্থিরতায় বুকের ভেতর দাবানলের মতো জ্বলে ওঠে। ফুস করে শ্বাস ছেড়ে ধীর পায়ে লাজুকের পিছু পিছু নিচে নেমে আসে। খাবার টেবিলে আজ জমজমাট। নানা পদের রান্না হয়েছে। মেয়ের প্লেট ভর্তি পছন্দের খাবার তুলে দিতে ব্যস্ত সুমি মির্জা। আরাম এসে বসে লাজুকের মুখোমুখি। প্লেট নিজের দিকে এগিয়ে নিতেই আজমল মির্জা গম্ভীর গলায় বলে, কি ভাবলে? কিছু তো বলছো না। 2 দিন পর নির্বাচন। চেয়ারম্যান চাচ্ছিল তোমার সাথে ছোঁয়ার আংটি বদলটা নির্বাচনের আগে করিয়ে রাখতে। আরহামের হাত থেমে যায়। মাথা ঘুরিয়ে তাকায় বাবার দিকে। লাজুকের হাত পা কাঁপছে। চোখগুলো অশ্রুতে ভিজে গেছে। তার আরহাম ভাই অন্য কারো হয়ে যাবে, এটা সে কিছুতেই মানতে পারছে না। আরহাম ভাই ছাড়া লাজুক যে মরে যাবে। সুমি মির্জা মেয়ের থেমে যাওয়া দেখে কাঁধে আলতো হাত রাখে মৃদু স্বরে বলে, খাচ্ছ না কেন আম্মা? লাজুক তৎক্ষণাৎ ফুঁফিয়ে কেঁদে ওঠে। হুড়মুড়িয়ে বসা থেকে উঠে দৌড়ায়। দৌড়ে ছুটে যায় উপরের দিকে। দৌড়ে ছুটে যায় উপরের দিকে। সবাই পিছু ডাকে লাজুককে। লাজুক থামে না। পায়ের গতি আরো বাড়িয়ে দেয়। উপরে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। শুনশান রোডের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে মুফাজ্জের পোস্টার। একটু আগে বিশাল মিছিল হয়েছে মুফাজ্জের। মিছিলের সামনের দিকে এগিয়ে যেতেই রাস্তায় কোলাহল থামে। লাজুক মাঝ বরাবর হেঁটে যায়। কাঁধে ব্যাগ চাপানো। প্রাণবন্ত লাজুক আজ অনেকটা আলাদা। সোনালি দৌড়ে এসে খাবলে ধরে লাজুকের হাত। ব্যস্ত গলায় বলে,
কিরে, কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? লাজুক সম্মতি ফিরে পাই। ঘুরে তাকাই সোনালির দিকে। মৃদু স্বরে বলে, খেয়াল করিনি। সোনালি অবাক হয়। বিস্ময় ভরা গলায় বলে, কি হয়েছে বল তো, মন খারাপ? মুখ বার করে রেখেছিস কেন? কিছু না। তারপর বল, ঘটক গেল প্রস্তাব নিয়ে, কি হলো, কিছু বললি না তো? লাজুক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আর এসব আমাকে বলবি না সোনালি। কেন? বারণ করলাম আমি, আর বলবি না। সোনালি রাস্তার অপোজিটে তাকাতেই চোখ আটকে আবুল ঘটকের দিকে। লাজুকের হাত চেপে ধরে বলে, ওই দেখ ঘটক চাচা। লাজুক আবুলকে দেখেই চোখ পাকায়। ধেই ধেই করে এগিয়ে যায় সেদিকে। কোমরে দুহাত গুজে বলে, আমার সার ফেরত দিন চাচা। ঘটকালি তো করতে পারলেন না ঠিক মতো। আবুল ঘটক চোখ পাকিয়ে বলে, কোনো রকম মাঠ দিয়ে যান নিয়ে ফিরেছি। ডরে বক্ষব্যাধি রুগী আমি। তুমি আমারে আরো একটা সার দিবা। আমি তোমার কাছেই যাচ্ছি। যদি না দাও তাহলে তোমার চাচাকে আমি কইয়া দিমু তুমি গরু চোর। গরু চুরি কইরা আরামের সাথে নিজের ঘটকালি করতে পাঠিয়েছো আমায়। লাজুক পরপর ডুব গিলে বলে, বেইমানের ঝুর। পুরো ক্লাসে বেশ মনোযোগী ছিল লাজুক। সোনালি পড়ার ফাঁকে ফাঁকে বিস্মিত নজরে তাকিয়েছে লাজুকের দিকে। দুদণ্ড স্থির থাকে না যেই লাজুক, সে আজ এতটা মনোযোগী হলো কী করে? ক্লাস শেষ হতেই রাজীব এগিয়ে আসে লাজুকের দিকে। চেয়ার টেনে এনে বসে লাজুকের মুখোমুখি। শান্ত স্বরে বলে, তোমাকে কিছু একটা বলেছিলাম লাজুক, উত্তর কেন দিলে না? বাকিরা ক্লাস শেষে বেরিয়ে গেছে। রুমের ভিতরে অবস্থান এখন লাজুক আর সোনালির। সোনালি হাত বাড়িয়ে লাজুকের হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে। ঠোঁট প্রসারিত করে বলে, ভাইয়া আমাদের একটু পরে প্রাইভেট আছে, বাসায় যেতে হবে। রাজীব তাকাই সোনালির দিকে। ফের লাজুকের দিকে চোখ ঘুরিয়ে আবেদন জানাই, তুমি উত্তরটা দিয়ে দাও লাজুক লতা। কেন এভাবে আমাকে ঘুরাচ্ছ? লাজুকের মন মেজাজের ব্যাপক পরিবর্তন ঘটেছে 2টা দিন। রাজীবের পানে চেয়ে কড়া গলায় বলে, বাড়ি যাব আমি। যেও, আগে উত্তর চাই আমার। আমার কাছে আপনাকে দেওয়ার মতো উত্তর নেই। যা বলার সেটা অনেক আগেই বলে দিয়েছি। হুম, না, আমি শুনতে চাই না। তুমি জানো না লাজুক, তোমার জন্য ঠিক কতটা ডেসপারেট আমি। আমাকে কেন তুমি বোঝার চেষ্টা করছো না? আমার উত্তর একটাই হবে ভাইয়া, তাই এসব বলে আমাকে বিরক্ত করবেন না। রাজীব ত্বরিত গতিতে লাজুকের ডান হাত আঁকড়ে ধরে। লাজুকের বিস্ময় চাহনি। সোনালি ভয়ে পরপর ডুব গিলে। এমতো অবস্থায় মির্জা বাড়ির কারো চোখে পড়লে রাজীবকে আস্ত রাখবে না, কেটে টুকরো টুকরো করে ফেলবে। লাজুক চট করে নিজের হাত ছাড়িয়ে নেই। বেঞ্চের উপর রাখা ব্যাগ হাতে তুলে উঠে দাঁড়ায়। রাজীবকে হুমকি স্বরূপ বলে, এমন ব্যবহার করার আগে এটা মাথায় রাখবেন, আপনি আমার শিক্ষক। শিক্ষককে কখনো অসম্মান করতে হবে এটা আমি কখনো চাই না। তাই নিজেকে সংযত করুন। রাজীব উদ্বিগ্ন স্বরে বলে, তুমি যদি না চাও আমি কখনো এমন করব না। প্লিজ আমার কথাটা একবার শোনো। লাজুক ফুঁস করে শ্বাস ছাড়ে। ঠান্ডা স্বরে বলে, আর কিছু শোনার নেই আমার। আসছি এখন। সোনালির হাত চেপে ধরে লাজুক বেরিয়ে আসে কোচিং থেকে। রাজীব রাগে দুঃখে খাবলে ধরে নিজের চুলের মুঠি। তাতে দাঁত চেপে বলে, তোমাকে তো শুনতেই হবে আমার কথা লাজুক লতা। আমি তোমাকে যে করেই হোক আমার করে নেব। ভালোবাসি আমি তোমাকে। আমার ভালোবাসা উপেক্ষা করার সাধ্য তোমার কখনো হবে না। রাস্তার দুধারে গাড়ির চলাচল। ডান দিকের ফুটপাতের কোল ঘেঁষে লাজুক আর সোনালি হেঁটে চলেছে। সোনালি লাজুকের মনের অবস্থা বুঝে বলে, কি হয়েছে বলতো, মন খারাপ তোর? লাজুক তখনও অন্যমনস্ক। সোনালি কাঁধে আলতো ধাক্কা দিয়ে বলে, কিরে বল কি হয়েছে? লাজুক সম্মতি ফিরে পাই এবার। আমতামতা করে বলে, কিছু হয়নি, চল বাড়ি যেতে হবে। কিছু একটা তো হয়েছে, বল না কি হয়েছে? আরাম ভাই বকেছে আবার? না। তাহলে? বললাম তো কিছু হয়নি। ঠিক আছে ঠিক আছে, এত রেগে যাচ্ছিস কেন? লাজুক জবাব দেয় না। রাস্তার ওধারে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। সোনালি মৃদু হেসে বলে, চল ঝালমুড়ি খাবো। লাজুক নাকচ করে মৃদু স্বরে বলে, ভালো লাগছে না রে, তুই খা। সোনালি বারণ উপেক্ষা করে লাজুকের হাত শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে যায় ঝালমুড়ির দোকানের দিকে। দোকানে বেশ ভিড়। আরামের দলের লোকেরা ঝালমুড়ি কিনে খাচ্ছে। লাজুক সবাইকে দেখে দাঁড়িয়ে যায়। সোনালির দিকে তাকিয়ে বলে, ওখানে দলের লোকজন, ভিড়ের মধ্যে ঝালমুড়ি খেলে আম্মা মারবে। সোনালি চোখ পাকিয়ে বলে, ওরা সবাই আরাম ভাইয়ের দলের লোক। ওখানে গেলে কোনো সমস্যা নেই, চল তো। সোনালি এক প্রকার জোর করে টেনে নিয়ে যায় লাজুককে। দোকানের কাছাকাছি যেতেই সবাই খানিকটা সরে যায়। সালাউদ্দিন মৃদু হেসে বলে, জালমুড়ি খাবে লাজুক বুবু? সোনালি ফুরন কেটে বলে, না জালমুড়ি খাবো না, তোমায় দেখতে এসেছি এখানে। সালাউদ্দিন ক্ষেপে যায়। চোখ পাকিয়ে বলে, তোকে জিজ্ঞেস করেছি? আমাকে কেন জিজ্ঞেস করতে হবে? এসেছি তো 2 জন। ঝালমুড়ি না খেতে এলে কেন আসলাম এখানে? সালাউদ্দিন চোখ পাকিয়ে তাকায়। সোনালি মুখ বাঁকিয়ে তাকায় অন্যদিকে। সালাউদ্দিন দোকানদারকে বলে 2 প্যাকেট ঝালমুড়ি মাখিয়ে 2 জনকে দিতে।
টাকা উড়াই দিয়ে দিবে। লাজুক নাকচ করে বলে, আমাদের কাছে টাকা আছে সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন মৃদু হেসে বলে, ভাইজান টাকা দিয়ে দিবে। উনি এখানেই আছেন। একটু সমস্যার জন্য বিদ্যালয়ের ভিতরে গেছে। লাজুক আঁতকে ওঠে, কাঁপা কাঁপা স্বরে বলে, সমস্যা কি হয়েছে? তেমন কিছু না। আপনি ঝালমুড়ি খেয়ে বাসায় চলে যান। এখানে দাঁড়িয়ে আছেন দেখলে রেগে যাবে ভাইজান। দোকানদার ঝালমুড়ি এগিয়ে দেয় দুজনকে। লাজুক না চাইতেও ঝালমুড়ি হাতে নেই। তবে খাওয়ার ইচ্ছে জাগে না। বুকের ভেতর অস্থিরতা। আরাম ভাইয়ের কি কিছু হলো না তো? সমস্যার কথা কেন বলল সালাউদ্দিন? তবে কি কোনো বিপদ হলো আরহাম ভাইয়ের? সে আবার অ্যাক্সিডেন্ট করে পা কেটে গিয়েছিল আরহামের। সেলাই পড়ল প্রায় ৯টা। বাসায় কাউকে জানায় নাই আরহাম। বারবার নিজের কষ্ট ব্যথা নিজের মধ্যে লুকিয়ে রাখে আরহাম। লাজুক সোনালির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, ভিতরে যাব আমি। সোনালি সবে ঝালমুড়ি মুখে পুড়েছিল। চোখ বড় বড় করে বলে, ভিতরে শুনলি না আরহাম ভাইজান আছে? সব আমাদেরকে দেখে ফেললে কি করবে ভেবে দেখেছিস? ও তো ভাবতে পারছি না আমি। তুই যাবি আমার সাথে নাকি আমি একাই চলে যাব? উফ, যাচ্ছি তো চল। লাজুক সবার চোখ ফাঁকি দিয়ে সোনালির হাত ধরে প্রাথমিক বিদ্যালয়ের গেটের দিকে পা বাড়ায়। গেটের লোহার কপাট চেপে উঁকি দিয়ে দেখে নেই চারপাশ। কোথাও আরহাম নেই। এ সময় স্কুল বন্ধ থাকে। কোনো মানুষের টিকিটাও এখানে নেই। লাজুক পা বাড়ায় স্কুলের ভিতরে। এক পা দু পা করে এগোতে থাকে। সোনালি পিছু পিছু। লাজুকের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলে, কাউকে দেখছি না তো। সালাউদ্দিন ভাই যখন বলল অবশ্যই আছে এখানে কালু মানিক। আমার সাথে আয়। লাজুক অফিস কক্ষের দিকে পা বাড়ায়। কাছাকাছি যেতেই মৃদু আর্তনাদের শব্দ কানে আসে। আঁতকে ওঠে লাজুক। পায়ের গতি বাড়িয়ে দ্রুত চলে যায় অফিস রুমের দিকে। নিজেকে আড়াল করে দাঁড়াই। দরজায় উঁকি দিতেই বুকের ভিতর কেঁপে ওঠে। রুমের ভিতরে ছোঁয়া আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে আরহামকে। পাশে বসে ডাক্তার শফিক আলম। অদূরে দাঁড়িয়ে সৈকত কল করছে কাউকে। লাজুকের হাত পা অবশ হয়ে আসে। কালু মানিককে কোনো নারীর সাথে এভাবে দেখার জন্য মুঠো প্রস্তুত ছিল না সে। আঁখি যুগল ভিজে ওঠে তার। মাথা ফাঁকা ফাঁকা লাগে। দম বন্ধ হয়ে যায়। পিপাসায় গলা শুকিয়ে কাঠ। সোনালি খানিক দূরে দাঁড়িয়ে চোখের ইশারায় জানতে চাই, কি হয়েছে? লাজুক মাথা নাড়ে। অগোছালো চোখের পানি মুছে সরে যায় সেখান থেকে। সোনালি হাত ধরে কাঁপা কাঁপা স্বরে বলে, চল। আরে কি হয়েছে সেটা তো বল। কিছু না। ঠিক আছে আমি গিয়ে দেখছি। না বললাম তো কিছু হয়নি, তোকে চলে আসতে বলেছি। সোনালি থেমে যায়, মাথা নেড়ে বলে, ঠিক আছে। লাজুক ফুঁফিয়ে কেঁদে উঠে দৌড়ে বেরিয়ে যায় স্কুলের ভিতর থেকে। সোনালির কোনো উপায় না দেখে লাজুকের পিছু পিছু যাই। কক্ষে নিস্তব্ধতা। আরহাম চট করে নিজেকে ছাড়িয়ে নেই। ছোঁয়া ভীষণ অস্বস্তিতে ভুগছে। চোখের পাতা কাঁপছে অনবরত। তুতলিয়ে বলে, সরি আরহাম ভাই, আমি ইচ্ছে করে ধরি নাই। ইঞ্জেকশনে আমার ভয়। অজান্তে কখন আপনাকে আঁকড়ে নিয়েছি আমি খেয়ালও করিনি। আরহাম আমতা আমতা করে মৃদু স্বরে বলে, ইটস ওকে, আপনার শরীর ঠিক আছে এখন? ছোঁয়া মাথা নাড়ে, হাসূচক। তার মধ্যে খুক খুক করে কাশি উঠে যায়। কাশির সাথে গাল দিয়ে গড়িয়ে পড়ে তাজা রক্ত। আঁতকে উঠে আরহাম। ব্যস্ত গলায় বলে, রক্ত, আপনার শরীর ঠিক নেই ছোঁয়া। বসে পড়ুন ওখানটায়। আমি গাড়ি আনতে বলছি, হসপিটালে যাবেন চলুন। ছোঁয়া রক্ত মুছে মৃদু স্বরে বলে, এটা ২ বছর যাবৎ আমার সঙ্গী। ডাক্তারের কাছে যেতে হবে না। ধুলোবালিতে গেলেই এমন হয় আমার। আপনি প্লিজ আমায় নিয়ে এত ব্যস্ত হবেন না। এমনিতেই অনেকটা সময় ওয়েস্ট হলো আমার জন্য। পরশু নির্বাচন, এক কটা দিন আপনার ব্যস্ততার শেষ নেই। আপনার ডাক্তার দেখানো আগে জরুরি। দেখিয়ে নিব। ঠিক আছে আমি গাড়ি পাঠাচ্ছি। আপনি বাসায় চলে যান। না, যে কাজে এসেছি ওটা করেই যাব। আপনার শরীর ঠিক নেই, এমতো অবস্থায় কোথাও যেতে হবে না। পূর্বপাড়ার সবাই মুফাসকে সাপোর্ট করছে। তাদের চোখে যে পর্দা পরিয়ে দেওয়া হয়েছে সেটা সরিয়ে দেওয়া উচিত। এই উপজেলা ভুল মানুষের হাতে যাক সেটা আমি চাই না। আমি জানি ওদের বুঝালে ওরা ঠিক বুঝবে। ওদের সাথে আমার একটা আর্থিক সম্পর্ক আছে। এইটুকু ভরসা ওরা আমায় করবে। আগে সুস্থ হন তারপরে দেখা যাবে। আমি সুস্থ, আপনি এত ভাববেন না। চলুন। ছোঁয়া মুচকি হেসে বলে, ভরসা করতে পারেন আমায়। ছোঁয়া কখনো দায়িত্ব নিলে সেটা প্রাণ দিয়ে হলেও রক্ষা করে। আরাম হাস্যচোখ মাথা নাড়ে। ডান হাত তুলে সামনের দিকে এগিয়ে যাই। ছোঁয়া বেরিয়ে যায়। আরামের সাথে পিছু পিছু। বাসায় ফিরেই লাজুক ঘরে দরজা দিয়েছে। কান্নাকাটি করে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। সুমি মির্জা মেয়েকে ডেকে না পেয়ে আবারও কান্নায় ভেঙে পড়ে। চিত্রা সবে ভার্সিটি থেকে ফিরেছে। বাসায় ফিরেই লাজুকের দূরের কাছে দাঁড়াই। অনবরত কড়া নেড়ে ডাকে লাজুককে। দীর্ঘ সময় ডাকার পর খট করে দরজা খুলে দেয় লাজুক। দরজার কপাট খুলতেই চমকায় চিত্রা। উত্তেজিত গলায় আওড়ায়, লাজুক কি হয়েছে বোন? লাজুক মুখ ঘুরিয়ে নেই ততক্ষণে। চিত্রা চট করে রুমে ঢুকে দ্রুত দরজা লাগিয়ে দেয়। লাজুকের মুখোমুখি দাঁড়িয়ে ব্যস্ত গলায় বলে,
লাজুক জবাব দেয় না। চিত্রা হাত রাখে লাজুকের থুতনিতে। ভয়ার্ত গলায় বলে, বল না সোনা কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বোনের আদুরে স্বরে লাজুকের কান্না আর বাদ সাধে না। চিত্রাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ফুঁফিয়ে কেঁদে ওঠে। চিত্রা বুকের কাঁপুন বাড়ে বই কি কমে না। বারবার বলে লাজুক ভেজা গলায় বলে, আমি তো কষ্ট পেতে চাই না। উনি কেন আমাকে এত কষ্ট দিই বাবু? কষ্ট দেই? কে তোকে কষ্ট দেই? বল না লাজুক, কে তোকে কি বলেছে? আমি সহ্য করতে পারছি না। আমার দম আটকে আসছে। আমি বোধহয় আর বাঁচব না। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুবু। লাজুকের আহাজারিতে চিত্রাও কেঁদে ফেলে। বোনকে আষ্টেপৃষ্টে আগলে নেই বুকে। মাথায় হাত বুলিয়ে বলে, তুই যখন মনে হবে আমি বলবি সবটা, তখন নয় বলিস। এখন শুধু একটা কথাই বলবো যে কষ্ট দিতে চাই। কষ্ট দিয়ে নিজের সুখ খুঁজে পাই, তাকে এড়িয়ে চলতে হয় লাজুক। তার সামনে নিজের দুর্বলতা কখনো প্রকাশ করতে নেই। তুই তার ব্যবহারে কষ্ট পেয়েছিস এটাও তাকে বুঝতে দিবি না। লাজুক মুখ তুলে তাকায় বোনের দিকে। চোখ দিয়ে অজরে অশ্রু গড়িয়ে পড়ে। চিত্রা বোনের চোখের পানি মুছিয়ে কপালে আলতো চুমু এঁকে দেয়। আদুরে গলায় বলে, ফ্রেশ হয়ে খেয়ে নিবি চল। আমা কাঁদছে লাজুক, তোর কিছু হলে বাড়ির সবাই পাগল হয়ে যায়। লাজুক ভেজা গলায় বলে, আমি ঠিক আছি বুবু। তুমি যাও, আমি একটু ঘুমাবো এখন। একটু পরে সন্ধ্যা নামবে। এখন ঘুম নেই। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর রেস্ট করবি। আমার খিদে নেই বুবু। আমা কষ্ট পাবে না না খেলে? ভাইজান এসে যদি শুনে লাজুক কিছু খায়নি রেগে যাবে না বল? খেতে ইচ্ছে করছে না তো। ইচ্ছে না করলেও খাবি, অল্প একটু খাবি। লাজুক দীর্ঘশ্বাস টেনে বলে, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আমি হাত মুখ ধুইয়ে দিই তোর। আমি পারবো বুবু, তুমি সবে ভার্সিটি থেকে আসলে না। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। চিত্রা মুচকি হেসে বোনের মাথায় হাত রেখে বলে, ঠিক আছে। বেলা ফুরিয়ে সূর্য ডলে পড়েছে পশ্চিম আকাশে। পাখিরা সারি বেঁধে নীড়ে ফিরছে। আরহামের কালো জিপ এসে তখন থামে মির্জামহলের গেটের সামনে। গাড়ি থামিয়ে আরহাম বাসার ভিতরে প্রবেশ করে। সারাদিন ব্যস্ততায় শরীর বেশ ক্লান্ত। পিপাসাও পেয়েছে বেশ। এদিক ওদিক তাকিয়ে কাউকে না পেয়ে উপরের দিকে হাঁটা শুরু করে। সিঁড়িতে ধাপ পেরোতেই লাজুকের মুখোমুখি হই। লাজুক চট করে মুখ ঘুরিয়ে নেই। আরহাম ভ্রুযুগল গুটিয়ে তাকায় লাজুকের দিকে, ফুস করে শ্বাস ছেড়ে বলে, লাজুক। লাজুক কানে তুলে না আরহামের ডাক। আরাম আবারও বলে, এক গ্লাস পানি নিয়ে আয় তো। লাজুক জবাব না দিয়ে নিচে নেমে যায়। আরাম বেশ অবাক। দুটো দিন লাজুকের ব্যবহারে পরিবর্তন ঘটেছে। লাজুক কি তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে? কেমন অস্বস্তি হয়ে অজানা ভয় মাথায় চেপে বসে আরহামের। লাজুকের যাওয়ার পানে চেয়ে হাঁটা শুরু করে নিজ কক্ষের দিকে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আবার নিচে নেমে আসে। সন্ধ্যার নাস্তা সেরে আবার বেরিয়ে পড়তে হবে। টেবিলের কাছাকাছি এসে বসে লাজুকের মুখোমুখি। লাজুক ঘুরেও তাকায় না আরহামের দিকে। আরহাম নিজের দিকে প্লেট এগিয়ে নেয়। লাজুকের পাশে বুলে রাখা চিকেন চাউমিন। আরহাম সচরাচর চাউমিন খায় না। আজ চেয়ে বসে। গলা খাকারি দিয়ে বলে, চাউমিনের বাটিটা দে তো লাজুক। লাজুক মুখ ঘুরিয়ে নেই। বাটি এগিয়ে দেয় না। চিত্রা ব্যস্ত হাতে বাটি তুলে দেই আরহামের দিকে। লাজুকের কাঁধে আলতো টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, কি হচ্ছে লাজুক? আরহাম ভাইয়ের সাথে এমন করছিস কেন? লাজুক তখনও জবাব দেয় না। আরাম খাচ্ছে না। কেমন অস্বস্তি লাগছে। লাজুকের এমন ব্যবহার কিছুতেই সহ্য হয় না তার। প্লেট সরিয়ে রাখে, পকেটে হাত রেখে ফোন বের করার জন্য। তবে হতাশ হয়। ফোন সে রুমে রেখে এসেছে। লাজুক খাওয়া শেষ করে উঠতেই আরহাম ব্যস্ত গলায় বলে, উপরে গিয়ে আমার ফোনটা নিয়ে আয় তো। লাজুক মুখ ঘুরিয়ে গিয়ে বসে সোফায়। রিমোট হাতে তুলে টিভি অন করে। সুমি মির্জা মেয়ের এমন ব্যবহারে অনেক আগে থেকেই লক্ষ্য করছিল। এবার বিরক্ত হয়ে ধমকে বলে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করো তুমি। তোমাকে আরহাম ফোন আনতে বলল, শুনোনি তুমি? লাজুক তখনও মুখে কুলু পেটে রেখেছে। চিত্রা মাকে থামিয়ে দিয়ে বলে, ওর শরীরটা ভালো নেই আম্মা, আমি গিয়ে এনে দিচ্ছি। চিত্রা উপরে যাওয়ার জন্য পা ফেলতেই আরাম থামাই। শান্ত স্বরে বলে, আমি যাচ্ছি, তুই বস। আমি যাই না ভাইজান। দরকার নেই, আমি গিয়ে নিয়ে আসতে পারবো। আরহাম উপরে উঠে যেতে চিত্রা গিয়ে বসে লাজুকের দিকে। শান্ত স্বরে বলে, ডাক্তার সাইমনকে ফ্রেন্ড রিকোয়েস্ট তুই দিয়েছিলি? লাজুক তাকায় চিত্রার দিকে। গম্ভীর গলায় বলে, আমি কেন দিব? উনি দিয়েছিল, আমি অ্যাকসেপ্ট করেছি। কেন করেছিস লাজুক? তুই জানিস না আমার লিস্টে অচেনা কাউকে রাখি না? ঠিক আছে, ফোন দাও, আনফ্রেন্ড করে দিই। চিত্রা আমতা আমতা করে বলে, না না থাক, করেই যখন ফেলেছিস তখন আনফ্রেন্ড করতে হবে না। না দাও, আমি আনফ্রেন্ড করবই। লাজুক চিত্রার হাত থেকে থাবা মেরে ফোন নিয়ে নেই। ফোনের লক খুলে মেসেঞ্জারে ঢোকে। সর্বপ্রথম সাইমনের আইডি। লাজুক আর চোখে তাকায় চিত্রার দিকে। আইডিতে ঢুকতে বেশ কিছু মেসেজ চোখে পড়ে। লাজুক শব্দ করে পড়ে, কেমন আছেন চিত্রা? এখন ঠিক আছেন তো? আপনার পায়ের ক্ষত কমেছে? নিজের যত্ন নেবেন, রাস্তায় দেখে শুনে চলাফেরা করবেন।
লাজুক ভ্রু নাচিয়ে বলে, তোমার অচেনা মানুষ দেখি বেশ খবর রাখে তোমার। কি চলছে বলো তো? চিত্রা লজ্জা পায়। মৃদু হেসে লাজুকের থেকে ফোন কেড়ে নেই। লাজুকের মাথায় গাঁটটা মেরে বলে, বেশ পাকা হয়ে গেছো, কি চলবে শুনি? লাজুক উঠে গিয়ে চিত্রার কোল ঘেঁষে বসে। চিত্রার কাঁধে থুতনি ঠেকিয়ে শান্ত স্বরে বলে, ডাক্তার সাহেব তুমি পছন্দ করে তাই না বুবু? কি বলিস তুই? ওসব কিছু নয়। সেদিন পা কাটার পর ওনার সাথে দেখা হয়েছিল তাই জিজ্ঞেস করলুম। সে তো কত রোগীকে উনি দেখেন। সবাইকে কি আর স্পেশালি মেসেজ করে জানতে চান নাকি? তুমি আমাকে একদম লুকাবে না, বলো বলছি। ওসব কিছু না লাজুক। না হলেই ভালো। আমার বুবুর জন্য সুন্দর রাজকুমার খুঁজে আনবো আমি। অমন কালো অটোপাস ডাক্তারের সাথে তোমাকে বিয়ে দিব না, কখনো না। উনি মোটেই কালো নয় লাজুক। আর ভাইজানের মতো খবরদার অটোপাস বলবি না। লাজুক মিটিমিটি হেসে বলে, বেশ দরদ দেখছি। আহা কত ভালোবাসা। চিত্রা চোখ পাকায়, আশেপাশে তাকিয়ে পিলু তুলে নেই হাতে। লাজুকের দিকে ছুঁড়ে মারে। বড় বোনের পেছনে লাগা হচ্ছে, তারা তোর হচ্ছে আজ। লাজুক দৌড়ায় সামনের দিকে। চিত্রা গলা ছেড়ে ডেকে বলে, ফোন দিয়ে যা আমার। দেব না। লাজুক দৌড়ে উপরে ওঠার সময় হোঁচট খায়। নিচে পড়ে যাওয়ার আগেই দুই বাহু খাবলে ধরে আরহাম। এভাবে ছুটছিস কেন? লাজুক চট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটা শুরু করে সামনের দিকে। আরহাম কিছুতেই বুঝে ওঠে না লাজুকের এমন ব্যবহার। অবাক নয়নে তাকিয়ে থাকে লাজুকের যাওয়ার দিকে। স্নেহের গলায় জায়গায় জায়গায় কেটে গেছে। রক্ত গড়িয়ে শুকিয়ে গেছে। বাসার অবস্থা করুণ। মুখে কয়েকটা থাপড় দেওয়ায় গালও ফুলে আছে তার। ময়না নিজ হাতে রক্ত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিই। সাইম বসে আছে বোনের পাশে। আরহামকে কল দিতে গেলে স্নেহা আটকে দেই। তার ভাইজানের মাথা গরম। এমন সংবাদ কানে গেলে তুলকামাল ঘটিয়ে দিবে। রবিনকে আস্ত পুঁতে ফেলবে। আজ বাদে কাল নির্বাচন। এ সময় কোনো ঝামেলা চায় না সে। স্যাম শান্ত স্বরে বলে, ওকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। ছাড় দিলে ভাববে আমরা দুর্বল। আবার যদি কোনো আক্রমণ করে বসে? তোমাকে আরিশ ভাইজানকে বলতে বারণ করলাম না? তুমি বললে কেন ভাইজানকে? ভাইজান রবিনকে ছেড়ে দিবে ভেবেছ? আমার বড্ড চিন্তা হচ্ছে। চিন্তা করিস না, রবিন তার প্রাপ্য সাজা ঠিক পাবে। তুই রুমে গিয়ে রেস্ট নিবি চল। স্নেহা উঠে দাঁড়াতেই কলিং বেল বেজে ওঠে। সবার চোখ চলে যায় দরজার দিকে। ময়না শান্ত স্বরে বলে, তোমরা দাঁড়াও, আমি দেখছি। দরজার কাছে এগিয়ে গিয়ে সিটক্যান খুলে দিতেই হুড়মুড়িয়ে বাসার মধ্যে প্রবেশ করে আরিশ। হাতে লাল গামছা বাঁধা। গামছায় লেগে আছে রক্তের দাগ। স্নেহা অবাক হয়। সে কি সত্যি দেখছে তার ভাই এসেছে তার কাছে? বিস্ময় ভরা গলায় বলে, ভাইজান তুমি? আরিশ এগিয়ে আসে বোনের দিকে। বোনের মুখে হাত রেখে মৃদু স্বরে বলে, তুই ঠিক আছিস? আমি আছি ভাইয়া, ঠিক আছি ভাইয়া। আরিশের চোখ আটকে স্নেহার গালে। চোখ মুখ নিমেষেই শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, বাইনচোদকে কম দেওয়া হয়েছে। আমি ওরে ঘুম করে দিব। আরিশের বোনের গায়ে হাত তোলার শাস্তি কঠিনভাবে আমি দিব ওকে। স্নেহা ব্যস্ত গলায় বলে, তুমি ঝামেলা করেছো ভাইজান, মেরেছি রবিনকে। তোকে ওসব জানতে হবে না, তুই আয় আমার সাথে। কোথায়? হাসপাতালে নিয়ে যাব। আমি ঠিক আছি ভাইজান, কোথাও যেতে হবে না। কথা বলিস না স্নেহা, আমার সাথে আয়। স্নেহা দমে যায়, হাঁটা শুরু করে আরিশের সাথে। গেটের পাশে এসে আরিশ রিকশা ডেকে নেয়। স্নেহাকে রিকশায় তুলে দিয়ে নিজে বসে পাশটায়। বোনকে নিজের কাছে আগলে নিয়ে রিকশাওয়ালাকে যেতে বলে হাসপাতালের দিকে। স্নেহা অবাক নয়নে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। রাগ জেদ যাই থাকুক, যতই অস্বীকার করুক মির্জা বাড়ির সবাইকে, তবে আরিশ আজও ভালোবাসে তার পরিবারকে। রিকশা হাসপাতালের গেটে এসে থামতেই তরির সাথে দেখা হয়। তরি এত সময় অপেক্ষা করছিল আরিশ আসার জন্য। আরিশ আসতেই ব্যস্ত গলায় বলে, এসো ভাইজান। আরিশ হাঁটে তরির পিছু পিছু। বোনকে শক্ত হাতে আগলে রেখেছে। দোতলায় পৌঁছে ইমার্জেন্সি রুমে নিয়ে যায় স্নেহাকে। ডাক্তার প্রায় সবারই ডিউটি আছে। নার্স এসে দেখে যে স্নেহাকে বের হওয়ার সময় বলে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এখনই ডাক্তার ডেকে আনছি। আরিশ স্নেহার পাশটায় দাঁড়িয়ে আছে। বোনের ক্ষতবিক্ষত শরীর তাকে বড্ড পীড়া দিচ্ছে। মিনিট দুয়েকের মধ্যে রুমে ঢুকে সাইমন। গলায় ঝুলানো স্থেটোস্কোপ। আরিশ ভারী গলায় বলে, তুই তুই সবসময় বালপাকনামো করে আমার সামনে আসিস কেন বলতো? সাইমনের চোখ মুখ শক্ত হয়। রাগী গলায় বলতে গিয়েও থেমে যায়। নার্স বলে, স্যার সবাই ডিউটি আছে, আপনি প্লিজ দেখুন ওনাকে। সাইমন রাগ দমিয়ে এগিয়ে আসে স্নেহার পাশে। স্নেহার গায়ে ক্ষত দেখে মৃদু স্বরে বলে, এভাবে আঘাত পেলেন কি করে? তরি বলার জন্য মুখ খুলতে গেলেই রুমে প্রবেশ করে চারুলতা। উদ্বিগ্ন স্বরে কিছু বলতে গিয়েও থেমে যায় আরিশকে দেখে। রাগে মুখ ঘুরিয়ে নেই। তরি বলা শুরু করে সবটা। স্নেহার সাথে ঘটে যাওয়া সবটা খুলে বলতেই চারুর মাথায় বাজ ভেঙে পড়ে। তার মানে রবিন স্নেহার উপর আক্রমণ করেছিল জন্য আরিশ ওর গায়ে হাত তুলেছে। নিজের উপর রাগ হয়ে এবার। বারবার আরিশের সাথে অন্যায় করে ফেলে সে।
না বুঝে কেমন গন্ডগোল করে ফেলল। সাইমন স্নেহার ক্ষত জায়গা দেখে নিয়ে দুটো ইঞ্জেকশন পুশ করে। স্নেহা আর্তনাদ না করলেও আরুষ বারবার সাবধান করে সাইমনকে। ধমকে দমকে বলে, তুই ইঞ্জেকশন দিতে পারিস তো, ভুলভাল কিছু করবি না। কিন্তু আমার বোনের সাথে, আমার বোনের কিছু হলে ফলাফল কিন্তু খুব খারাপ হবে। সাইমন চোখ পাকিয়ে থামায় আরিশকে। ইঞ্জেকশন পুশ করে বলে, বড্ড বেশি কথা বলিস তুই। দুটো টেস্ট লিখে দিলাম, এগুলো করিয়ে নিয়ে আয়। আরিশ স্নেহার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। রিসিপশন থেকে বলা হয়ে ৮০০ টাকা জমা দিতে। আরিস দ্রুত পকেটে হাত রাখে। খুঁজে খুঁজে ৪০০ টাকা হয় তার কাছে। ৪০০ টাকা জমা দিয়ে জানায় একটু পরে এসে বাকি টাকা দিয়ে দিবে। রিসেপশন বসা মেয়েটি হাসি মুখে মেনে নেয়। আরিশকে মোটামুটি চিনে সবাই। বখাটে হলেও মিথ্যে বলে না সে। শান্ত স্বরে বলে, ১১০ নম্বর রুমে যাবেন, ওখানে টেস্ট করানো হয়। আরিশ বোনের হাত ধরে সামনের দিকে হাঁটা ধরে। কয়েক কদম এগিয়ে যেতেই সামনে এসে দাঁড়ায় আরহাম। রাগী স্বরে বলে, রবিন কোথায়? আরিশ পাশ কাটিয়ে হাঁটতে গেলেই আরহাম শক্ত হাতে কলার চেপে ধরে। রাগী স্বরে বলে, রবিন কোথায় বল। আরিশের রক্ত মাথায় চেপে বসে, হাত মুঠো পাকিয়ে ঘুষি তুলে আরহামের দিকে চেঁচিয়ে বলে, পুঁতে ফেলবো একদম। আরিশের গায়ে হাত তোলার আগে ১০০ বার ভাববি। রবিনের যেখানে থাকার কথা সেখানেই আছে। আরহাম নিজের নিয়ন্ত্রণ হারায়। আরিশের গালে পরপর কয়েকটা থাপড় দিয়ে বলে, ফার্দার তোর বখাটেপনার জন্য আমার বোন অথবা আমার পরিবারের কাউকে যদি অপদস্থ হতে হয়, খুন করেও ফেলবো তোকে আমি। আরিশ হাত রাখে নিজের গালে। রাগে সর্বশরীর থরথরে কাঁপছে তার। আবারও ঘুষি তুলে আরহামের দিকে। স্নেহা আটকায়। হাত জোর করে অনুরোধ করে, প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না। কেন করছো এমন? আরিশ থেমে যায়। আরহামের অগ্নিদৃষ্টি স্থাপন আরিশের দিকে। যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে সবকিছু। স্নেহার হাত শক্ত করে চেপে ধরে হাঁটা শুরু করে সামনের দিকে। আরিশ কিছু সময় তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। ফের তাচ্ছিল্যের হাসি হেসে বেরিয়ে আসে। চলবে।